হিমালয়ের পাদদেশ থেকে শুরু করে বাংলার সমতল পর্যন্ত পুরো সীমান্ত এলাকা এক অদ্ভুত থমথমে কুয়াশায় ঢাকা, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে ভেসে এলো এক তীক্ষ্ণ দীর্ঘ হুইসেলের শব্দ। দূর থেকে মনে হতে পারে কোনো বিশাল লৌহ বর্মের সরীসৃপ অন্ধকারের বুক চিরে এগিয়ে আসছে। কুয়াশার আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি মালবাহী ট্রেন। তবে এই ট্রেনের বগিগুলোতে কোনো সাধারণ পণ্য নেই। এর উপর ট্রিপল দিয়ে ঢাকা রয়েছে ভারী সাজোয়াজান, আর্টিলারি শেল আর হাজার হাজার সেনা সদস্যের রসদ। দৃশ্যটি হয়তো আজকের নয়, কিন্তু খুব শিগগিরই এমন দৃশ্য দক্ষিণ এশিয়ার 3 প্রান্তের সীমান্তে নিয়মিত হয়ে উঠতে যাচ্ছে। নয়াদিল্লির রাইসিনা হিলসের সাউথ ব্লকে বসে থাকা নীতি নির্ধারকরা এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট বা নীল নকশা চূড়ান্ত করেছেন। 45,000 কোটি রুপির এক মেগা রেলওয়ে প্রজেক্ট। খাতা কলমে এটিকে সিভিলিয়ান বা সাধারণ যোগাযোগ এবং বাণিজ্য বৃদ্ধির প্রকল্প হিসেবে দেখানো হলেও সামরিক বিশ্লেষকদের চোখে এটি একটি নিখুঁত কৌশলগত বা স্ট্র্যাটেজিক সমরাস্ত্র। ভারতের টার্গেট তাদের 3টি প্রতিবেশী পাকিস্তান, চীন এবং বাংলাদেশ। একটি সাধারণ রেলগাড়ি কিভাবে একটি দেশের সামরিক মেরুদণ্ড হয়ে উঠতে পারে, আর কেনই বা বাংলাদেশ নিয়ে ভারতের পুরনো ছক ভেঙে যাওয়ার পর এই 45,000 কোটি রেলওয়ে প্রজেক্ট আলোর মুখ দেখল। রেলগাড়ি বা ট্রেনের এই সামরিক ও কৌশলগত গুরুত্ব বুঝতে হলে আমাদের একটু ইতিহাসের ধুলোমাখা পাতায় ফিরে যেতে হবে। মানব সভ্যতার উন্নয়নে, বিশেষ করে শিল্প বিপ্লবের সময় ট্রেনের এক বিশাল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আজ থেকে প্রায় 200 বছর আগে ইউরোপের খনিগুলো থেকে যখন কয়লা তোলা হতো, তখন সেই কয়লা খনি থেকে বন্দর পর্যন্ত নিয়ে যাওয়া এক অসাধ্য সাধন ছিল। ব্রিটিশরা তখন এক অভিনব উপায় বের করলো। কাঠের তৈরি পট্টির ওপর ঘোড়ায় টানা গাড়ি দিয়ে কয়লা পরিবহনের ব্যবস্থা করলো তারা। এভাবেই জন্ম হয়েছিল ট্রামের প্রাথমিক রূপের। কিন্তু আসল বিপ্লবটি ঘটে 1804 সালে। রিচার্ড ডেভরিথিক নামের এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার প্রথমবারের মতো তৈরি করলেন স্টিম লোকোমোটিভ বা বাষ্পীয় ইঞ্জিন। তিনি ইঞ্জিনের বয়লারে কয়লা পোড়াতেন। সেই তাপে পানি বাষ্প হতো, আর বাষ্পের তীব্র চাপে পিস্টনগুলো চাকার সাথে যুক্ত হয়ে গাড়িটিকে সামনের দিকে টেনে নিয়ে যেত। তবে রিচার্ডের এই আবিষ্কার ছিল খুব প্রাথমিক স্তরের। সত্যিকারের রেলগাড়ির জনক বা ফাদার অফ রেলওয়েজ বলা হয় জর্জ স্টিফেনসন। রিচার্ডের আবিষ্কারের প্রায় 21 বছর পর 1825 সালে জর্জ স্টিফেনসন প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে সফল রেল ইঞ্জিন তৈরি করেন। 1829 সালে তার তৈরি রকেট নামের ইঞ্জিনটি ঘন্টায় 47 কিলোমিটার বেগে ছুটতে পারত। সেই যুগে যখন ঘোড়া আর পশুর উপর মানুষ নির্ভরশীল ছিল, তখন ঘন্টায় 47 কিলোমিটার বেগ ছিল রীতিমতো জাদুকরী এক ব্যাপার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ট্রেনের এই যাত্রা শুধু সাধারণ মানুষ বা কয়লা পরিবহনের জন্য সীমাবদ্ধ থাকেনি। শুরু থেকেই, অর্থাৎ ডে 1 থেকে, ট্রেনের সবচেয়ে বড় ব্যবহারকারী হয়ে উঠেছিল সেনাবাহিনী। 1853 সালে আমাদের এই উপমহাদেশে যখন প্রথম রেল লাইন বসলো, তখন ব্রিটিশদের মূল উদ্দেশ্য শুধু ব্যবসা ছিল না। তাদের আসল টার্গেট ছিল বিশাল এই ভূখণ্ডে দ্রুত সৈন্য, রসদ এবং সমরাস্ত্র পরিবহন করা। আজ এত বছর পরে ট্রেনের সেই সামরিক ব্যবহারই যেন আবার নতুন রূপে ফিরে আসছে ভারতের এই 45,000 কোটির মেগা প্রজেক্টের সামনে। সম্প্রতি ভারত সরকার একটি বিশাল মেগা প্রকল্পের অনুমোদন দিয়েছে। 45,000 কোটি রুপি খরচ করে তারা তাদের 3টি প্রতিবেশী দেশের সীমান্তে রেলওয়ের নতুন নেটওয়ার্ক তৈরি এবং পুরনো নেটওয়ার্কের আপগ্রেডেশন বা আধুনিকায়ন করতে যাচ্ছে। এই 3 প্রতিবেশী হল পাকিস্তান, চীন এবং বাংলাদেশ। অন পেপার বা সরকারি নথিপত্রে ভারত দাবি করছে যে এই রেল লাইনগুলো সাধারণত যোগাযোগ ব্যবস্থা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বা ট্রেড বাড়ানোর উদ্দেশ্যে তৈরি হচ্ছে। কিন্তু যারা ভূরাজনীতি এবং সামরিক কৌশল নিয়ে কাজ করেন, তারা জানেন বর্ডার বা সীমান্ত এলাকায় এত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে রেল লাইন বিছানোর আসল উদ্দেশ্য কখনোই কেবল সাধারণ বাণিজ্য হতে পারে না। এর মূল এবং প্রধান লক্ষ্য হল স্ট্র্যাটেজিক এবং মিলিটারি বা সামরিক। যুদ্ধকালীন সময়ে যে কোনো উত্তেজনার মুহূর্তে দ্রুত সৈন্য সমাবেশ, ভারী ট্যাঙ্ক, আর্টিলারি গান, গোলাগুলি এবং সৈন্যদের রেশন বর্ডার বা ফ্রন্ট লাইনে পৌঁছে দেওয়ার জন্য ট্রেনের কোনো বিকল্প নেই। এই পর্যায়ে এসে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। খুব বেশি দিন আগের কথা নয়, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বেশ কয়েকটি রেলওয়ে চুক্তি বা সমঝোতা স্বাক্ষর হয়েছিল। সেই সময় বাংলাদেশের সাধারণ মানুষকে একটি রঙিন স্বপ্ন দেখানো হয়েছিল। বলা হয়েছিল এই রেলওয়ে কানেক্টিভিটি বা সংযোগের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে, দুধ ও মধুর নদী বয়ে যাবে এবং বাংলাদেশ আর্থিকভাবে প্রচুর লাভবান হবে। কিন্তু আসল সত্যটা কি ছিল? বাস্তবতা হলো, ভারতের সাথে বাণিজ্য করার জন্য বাংলাদেশের
বাংলাদেশের ভেতরে নতুন করে এই ধরনের স্ট্র্যাটেজিক রেল লাইন বিছানোর কোনো প্রয়োজনই ছিল না। দুই দেশের সীমান্তে ইতিমধ্যে অসংখ্য ট্রেড ক্রসিং বা বাণিজ্যের পথ তৈরি আছে। বেনাপোল থেকে শুরু হয়ে আখাউড়া পর্যন্ত সব জায়গাতেই রেল ও সড়কের যথেষ্ট ফ্যাসিলিটি ছিল। তাহলে ভারতের আসল উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের বুক চিরে একটি ট্রানজিট বা করিডোর তৈরি করা। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের উপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশের উপর দিয়ে সরাসরি ভারতের সামরিক ও লজিস্টিক সাপ্লাই চেইন তৈরি করতে চেয়েছিল সাউথ ব্লক। বাণিজ্যের মোড়কে বা র্যাপারে মুড়িয়ে বাংলাদেশের মানুষের কাছে ভারতের এই সামরিক ও কৌশলগত প্রজেক্টগুলোকেই বিক্রি করা হচ্ছিল। কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন শেখ হাসিনার সরকারের পতন হলো, তখন ভারতের এই বিশাল কৌশলগত মাস্টার প্ল্যানে হঠাৎ করে এক জোরালো ব্রেক কষে গেল। যে দলের ওপর ভর করে ভারত বাংলাদেশের রেললাইনগুলোকে নিজেদের সামরিক ট্রানজিট হিসেবে ব্যবহার করার স্বপ্ন দেখছিল, সেই দলই আর ক্ষমতায় নেই। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, আধুনিক এই যুগে যখন সুপারসনিক জেট, কার্গো প্লেন এবং হাজার হাজার মিলিটারি ট্রাক রয়েছে, তখন কেন ভারত বর্ডারে ট্রেন লাইনের পেছনে ৪৫,০০০ কোটি রুপি ঢালছে? ট্রেনের কি এখনো সেই গুরুত্ব আছে? উত্তর হলো হ্যাঁ। শান্তিকালীন সময়ে হয়তো আমরা ট্রেনকে সাধারণ যাত্রী বা পণ্য পরিবহনের মাধ্যম হিসেবেই দেখি, কিন্তু যুদ্ধ বা ওয়ার টাইমে রেলওয়ে সেক্টর পুরো পাল্টে যায়। তখন সিভিলিয়ান রেলওয়েকে সরাসরি টেক ওভার বা দখল করে নেয় সামরিক বাহিনী। এর একটি সাধারণ এবং অকাট্য গাণিতিক কারণ রয়েছে। একটি সাধারণ ফ্রেট বা মালবাহী ট্রেন যে পরিমাণ পণ্য বা লজিস্টিক্স একসাথে বহন করতে পারে, তা পরিবহন করতে ৫০ থেকে ৬০টি, এমনকি ক্ষেত্রবিশেষে ১০০টি বিশাল ট্রাকের প্রয়োজন হয়। যুদ্ধক্ষেত্রে সৈন্য, ফুয়েল, রেশন এবং ভারী সমরাস্ত্র একসাথে এক লটে ফ্রন্ট লাইনে পৌঁছে দেওয়ার জন্য ট্রেনের কোনো বিকল্প আজও আবিষ্কার হয়নি। আপনি কার্গো প্লেন বা হেলিকপ্টারে করে হয়তো খুব জরুরি কিছু জিনিস দ্রুত পাঠাতে পারবেন, কিন্তু একটি আস্ত ব্যাটালিয়ন বা কয়েক ডজন ট্যাঙ্কে একসাথে প্লেনে করে নিয়ে যাওয়া অসম্ভব এবং চরম ব্যয়বহুল। অধিকন্তু ট্রেনের আরও একটি বিশাল কৌশলগত সুবিধা রয়েছে, এর রেজিলিয়েন্স বা টিকে থাকার ক্ষমতা। ধরা যাক যুদ্ধ চলছে, শত্রু দেশের বিমান বাহিনী বা স্পেশাল ফোর্সেস বোমা মেরে রেল লাইনের একটি অংশ উড়িয়ে দিল। সাধারণ মানুষ হয়তো ভাববে, লাইন তো ধ্বংস, এবার ট্রেন কিভাবে চলবে? কিন্তু সামরিক প্রকৌশলীদের কাছে এটি খুব সাধারণ একটি সমস্যা। রেল লাইনের কোনো অংশ ধ্বংস হলে তা মেরামত করতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস লাগে না। মিলিটারি ইঞ্জিনিয়ারিং কোর তাদের সাথে আগে থেকে তৈরি করা লোহার পিস এবং স্লিপার নিয়ে আসে। আধা ঘন্টা থেকে কয়েক ঘন্টার মধ্যেই তারা সেই ধ্বংস হওয়া রেল লাইনকে আবার আগের মতো অপারেশনাল বা কার্যকর করে তুলতে পারে। তাছাড়া রেলের অনেকগুলো বিকল্প বা সুইচিং ট্র্যাক থাকে। একটি লাইন বন্ধ হলে ট্রেন অনায়াসেই অন্য ট্র্যাক দিয়ে গন্তব্যে পৌঁছতে পারে। তাই একটি দেশের স্ট্রেংথ বা শক্তি এবং রেজিলিয়েন্স টিকে রাখার ক্ষমতার অন্যতম বড় প্রতীক হিসেবে ধরা হয় তার রেলওয়ে নেটওয়ার্ককে। ভারত ৪৫,০০০ কোটি রুপি খরচ করে তাদের সীমান্তের রেললাইন আপগ্রেড করছে ঠিকই, কিন্তু তাদের প্রতিপক্ষরাও বসে নেই। পাকিস্তান এবং চীনের সাথে ভারতের যে সীমান্ত রয়েছে, সেখানে ভারতের এই রেলওয়ে মাস্টার প্ল্যানকে ড্যামেজ বা ধ্বংস করার মতো যথেষ্ট অস্ত্র এবং প্রযুক্তি ওই দুই দেশের কাছে রয়েছে। চীনের হাতে রয়েছে অত্যাধুনিক ড্রোন, ক্রুজ মিসাইল এবং লং রেঞ্জ আর্টিলারি, যা সীমান্ত থেকে বহু দূরে বসেই ভারতের রেলওয়ে ট্র্যাকগুলোকে টার্গেট করে উড়িয়ে দিতে সক্ষম। পাকিস্তানের কাছেও একই ধরনের সামরিক সক্ষমতা বা মেইনস অ্যাভেলেবেল রয়েছে। হাইপোথেটিক্যাল বা কাল্পনিক কোনো যুদ্ধের দৃশ্যপটে ভারত তাদের বর্ডারে যত রেল লাইন বানাক না কেন, চীন বা পাকিস্তান তা মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ এবং ইন্টারেস্টিং দৃশ্যপটটি তৈরি হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশ আগে হয়তো সামরিকভাবে ততটা আগ্রাসী ছিল না, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ মিলিটারি এমন কিছু অত্যাধুনিক সিস্টেম এবং সমরাস্ত্র সংগ্রহ করেছে, যা যুদ্ধকালীন সময়ে ভারতীয় বাহিনীকে কড়া চ্যালেঞ্জে আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশের হাতে এখন লং রেঞ্জ MLRS ড্রোন এবং আধুনিক আর্টিলারি রয়েছে। তবে সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট নিয়ে ভারত যে বিনা বাধায় 7 সিস্টার্সে নিজেদের সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছিল, তা আর এখন সম্ভব নয়। বাংলাদেশের জনগণ, সিভিল সোসাইটি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বর্তমান নীতি নির্ধারকরা অত্যন্ত সজাগ। তারা ভারতের এই কৌশলগত ফাঁদ ধরে ফেলেছে। আর এ কারণেই বাংলাদেশের ভেতর দিয়ে সহজ পথ না পেয়ে ভারত এখন বাধ্য হয়ে নিজেদের সীমান্তের ভেতরের রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারকে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে শক্তিশালী করার চেষ্টা করছে। ভোরের আলো কেবল ফুটতে শুরু করেছে। লালমনিরহাটের সীমান্ত ঘেঁষা একটি বিজিবি চেকপোস্ট,
চারপাশের ঘন কুয়াশা একটু একটু করে কেটে যাচ্ছে। পূব আকাশে উকি দিচ্ছে নতুন সূর্য, আর তার সোনালী আভা এসে পড়ছে শিশির ভেজা সবুজ ঘাসের ওপর। চেকপোস্টের পাহারায় দাঁড়িয়ে আছেন একজন তরুণ বিজিবি সদস্য, তার কাঁধে ঝোলানো রাইফেল, চোখের দৃষ্টি স্থির। হঠাৎ কাঁটাতারের ওপর থেকে ভেসে এলো ভারী যন্ত্রপাতির একটানা আওয়াজ আর ট্রেনের একটি দীর্ঘ তীক্ষ্ণ হুইসেল। তরুণ সৈনিকটি জানেন ওপারে কি হচ্ছে। তিনি জানেন ভারত হাজার হাজার কোটি রুপি খরচ করে নিজেদের সীমানায় দিনরাত এক করে লোহার জাল বুনছে। কেন এই লোহার জাল? কারণটা ভাবতেই ওই তরুণ সৈনিকের বুকটা এক অদ্ভুত গর্বে আর দেশপ্রেমে ফুটে উঠল। ভারত আজ বাধ্য হচ্ছে তাদের নিজেদের সীমানায় 45,000 কোটি রুপি খরচ করতে, কারণ এই বাংলার মাটি তাদের ট্রানজিট দিতে অস্বীকার করেছে। এই দেশের মানুষ পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আমাদের বুক চিরে কোনো বিদেশি সামরিক সরঞ্জাম বা রসদ অন্য কোনো রাজ্যে যাবে না। একসময় যারা ভাবত একটু চাপ দিলেই এই দেশটাকে নিজেদের পেছনের উঠোন বা স্যাটেলাইট স্টেট হিসেবে ব্যবহার করা যাবে, তারা আজ এই বাংলার তারুণ্য আর মেরুদণ্ডের কাছে হার মেনেছে। ভারত হয়তো তাদের বর্ডারে 1000টা ট্রেন চালাতে পারে, কিন্তু তারা আজ মর্মে মর্মে উপলব্ধি করছে এই 56,000 বর্গমাইলের বদ্বীপ আর কোনো পরাশক্তির খেলার পুতুল নয়। তরুণ সৈনিকটি তার পাশে ওরা লাল সবুজ পতাকাটার দিকে তাকালেন। ভোরের রোদ এসে পড়েছে পতাকার লাল টকটকে বৃত্তটার ওপর। এই লাল রং শুধু এক টুকরো কাপড়ের নয়, এতে মিশে আছে 1971 সালের বীর মুক্তিযোদ্ধাদের রক্ত আর 2024 সালের রাজপথে ঝরে পড়া তাজা তরুণের রক্ত। এই রক্ত আমাদের শিখিয়েছে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়, কিভাবে পরাশক্তির চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। আমাদের হয়তো 45,000 কোটি টাকার মেগা সামরিক রেলওয়ে প্রজেক্ট নেই, হয়তো আমাদের বিশাল কোনো সাম্রাজ্যবাদী স্বপ্ন নেই, কিন্তু আমাদের আছে 17 কোটি মানুষের এক ইস্পাত কঠিন দেশপ্রেম, যে দেশের সাধারণ মানুষ, ছাত্র, কৃষক আর সৈনিকরা দেশের স্বার্থে এক হয়ে যায়। সেই দেশকে কোনো পরাশক্তি কখনোই দাবিয়ে রাখতে পারে না। কুয়াশা পুরোপুরি কেটে গেছে। দিগন্ত বিস্তৃত সবুজ ধানের মাঠের ওপর দিয়ে বয়ে যাচ্ছে স্বাধীন মুক্ত বাতাস। ওপারে তৈরি হচ্ছে লোহার সরীসৃপ, কিন্তু এপারে জেগে আছে এক নতুন অপ্রতিরোধ্য বাংলাদেশ। এই বাংলাদেশ এখন আর কারো দয়া বা করুণার উপর বাঁচে না। এই বাংলাদেশ নিজের অধিকার আদায় করতে জানে, নিজের সীমানাকে মায়ের মতো পাহারা দিতে জানে। নতুন দিনের এই সূর্যটা আজ যেন একটু বেশি উজ্জ্বল, কারণ আজ আমরা সত্যি সত্যি নিজেদের শক্তির উপর দাঁড়িয়ে আছি। আর এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করব, কারণ এই মাটি আমাদের মা, আর মায়ের সম্মান রক্ষা করার চেয়ে বড় কোনো ধর্ম এই পৃথিবীতে নেই।